সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে গণিত। আজকে আমরা এখান থেকে নমুনা প্রশ্নপত্র 1 সমাধান করব। আমরা আগের ভিডিওতে দাগ নাম্বার 1 এবং 2 সমাধান করেছিলাম। আজকে আমরা 3 থেকে 6 পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র 1 কে আমরা সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে 7 বছর 6 মাস সমান সমান কত মাস? তাহলে সবার প্রথমে আমাকে 7 বছরকে মাসে পরিণত করতে হবে। বছরকে যদি আমি মাসে পরিণত করি, আমরা কত দিয়ে গুণ করব? 12 দিয়ে গুণ করব। তাহলে এটা চলে গেল আমার 7 বছরটা মাসে পরিণত হয়ে গেল, যোগ আরও 6 মাস, কারণ সেটা মাসেই আছে, সেটাকে পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে কত হবে? 7 বারং 84 যোগ 6 সমান সমান 90 মাস। পরবর্তী প্রশ্ন, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা হচ্ছে 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। তাহলে অঙ্কটা কি করতে হবে? আমার উচ্চতার থেকে বোনের উচ্চতাকে বিয়োগ করতে হবে। তাহলে 1 মিটার 21 সেন্টিমিটার, তার থেকে আমাকে 91 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। তাহলে 0, এদিকে হচ্ছে 3, আর হাতের এক গিয়ে এখানে বিয়োগ হবে 30 সেমি। আমি বোনের থেকে কত বেশি লম্বা? 30 সেমি লম্বা। পরবর্তী প্রশ্ন, সংখ্যায় লেখো 7099। তাহলে এটাকে কিভাবে লিখব? একক, দশক, শতক, হাজার অবধি আমি সাজিয়ে নিলাম। 7000, তাহলে হাজারের ঘরে 7, আর বলছে 99, তাহলে দশক আর এককের ঘর মিলে 99, মাঝখানে কিছু নেই মানে এই জায়গাটা 0, তাহলে 7099। পরবর্তী প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথায় লেখো। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এবং 3টা 0, অর্থাৎ 1000। একে যদি আমরা কথায় লিখি কত হবে? 1000। পরবর্তী প্রশ্ন, একটি দড়ির দৈর্ঘ্য 20 মিটার 80 সেন্টিমিটার। দড়িটিকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে কি করতে হবে? মোট দড়ির দৈর্ঘ্যকে 5 দিয়ে ভাগ করতে হবে। সমাধান, 5 দিয়ে যদি আমি 20 মিটার 80 সেন্টিমিটারকে ভাগ করি, তাহলে প্রথমে 20কে 4 5 20, শেষ হয়ে গেল। এটা মিটারকে ভাগ করে দিলাম, মিটার লিখে দিলাম। তারপর 8কে কেটে নামাবো, কতবারে যাবে? 5 1কে 5, 3 0 কেটে নামালাম 30, 5 6 30, তাহলে 4 মিটার 16 সেন্টিমিটার। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হলো? প্রতি ভাগের দৈর্ঘ্য 4 মিটার 16 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, মোহনের কাছে 5টি 1 টাকার কয়েন, 3টি 5 টাকার কয়েন এবং 2টি 10 টাকার নোট আছে। তাহলে মোহনের কাছে মোট কত টাকা আছে? তাহলে 5টি 1 টাকার কয়েন যদি থাকে, তাহলে মোট ক টাকা আছে 1 টাকার কয়েনে? সমাধান করব। 1 টাকার কয়েন মিলে মোট টাকা আছে কত হবে? 5 গুণ 1 সমান সমান 5 টাকা। এবার 5 টাকার কয়েন মিলে মোট টাকা আছে, 3টি কয়েনের সংখ্যা
গুণ 5 সমান সমান 3 পাঁচা 15 টাকা। এবার দুটি 10 টাকার নোট, তাহলে 10 টাকার নোট মিলে মোট টাকা আছে 10 টাকার নোট গুণ কটি? দুটি সমান সমান 20 টাকা। তাহলে সব মিলে তার কাছে মোট টাকা আছে, তার কাছে মোট টাকা আছে সমান সমান 5 যোগ 15 যোগ 20 সমান সমান 40 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, ভাগফল নির্ণয় করো। 4228কে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14 দিয়ে আমরা 4228কে ভাগ করব। প্রথমে 3 14 42। দুটি সংখ্যা একবারে যদি মিলে যায় তাহলে একটা শূন্য দিয়ে নিতে হয়। এবার 2 8, তাহলে 14 দুগুণে 28। তাহলে ভাগফল কত হবে? 302। পরবর্তী দেখো 4-এর ক, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে 63কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই 63কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 7 দিয়ে 7 নং 63, 3 দিয়ে 3 তিরিক্ষে 9, তাহলে 63 সমান সমান 7 গুণ 3 গুণ 3। এবার আমরা যখন ভাগ করব 5481কে, তখন সবার প্রথম 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি ভাগ করি, 7 7 49, বিয়োগ করলে 5, 8 কেটে নামাবো, 7 8 56। এবার 3 7 21। এবার এই যে 783 আসছে, একে আবার ভাগ করতে হবে পরবর্তী এই 3 দিয়ে। 783কে যদি ভাগ করি 3 দিয়ে, 3 দুগুণে 6, 1 8 কেটে নামাবো, 3 6 18। এবার 3 কেটে নামাবো, 3 1 কে 3। এবার যে আবার 261 যে বেরোলো, এই 261কে আবার এই 3 দিয়ে ভাগ করতে হবে। 261কে যদি 3 দিয়ে যদি ভাগ করি, কতবারে যাবে? 3 8 24, বিয়োগ করলে 2, 1 কেটে নামাবো, 3 7 21। তাহলে ভাগফল কত বেরোলো? ভাগফল 87। পরবর্তী প্রশ্ন, একটি রাস্তার কাজের 1/7 অংশ পুরুষ এবং 3/7 অংশ মহিলা কাজ করেছে। পুরুষ ও মহিলা মিলে রাস্তার কাজের কত অংশ করেছে আর কত অংশ কাজ বাকি আছে? তাহলে কাজের মোট অংশ কত? ধরি কাজের সম্পূর্ণ অংশ 1, তাহলে পুরুষ ও মহিলা মিলে কাজ করেছে সমান সমান পুরুষের অংশ আর মহিলার অংশকে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 7 ও 7 লসাগু কত হবে? 7। 7 দিয়ে 7 1 কে 7 1, 1 দিয়ে উপরে গুণ 1, এবং এই 7 দিয়ে আবার এই 7কে ভাগ, 7 1 কে 7 1, 1 দিয়ে উপরে 3কে গুণ 3, তাহলে সমান সমান 4/7 অংশ।
এবার এতটুকু অংশটা কাজ হয়েছে আর বলছে আর কত অংশ কাজ বাকি আছে। তাহলে মোট অংশ কত আমার 1। তাহলে এই মোট অংশ থেকে যদি এতটুকু কাজ হয়ে গেছে এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে আমার কতটুকু কাজ বাকি আছে। তাহলে বাকি কাজের পরিমাণ সমান সমান 1 বিয়োগ 4/7 অংশ। এবার একের নিচে কিছু নেই মানে 1 আর 7-এর লসাগু কত হবে 7। 1 দিয়ে যদি 7কে ভাগ করি 7 1-কে 7, 7 দিয়ে আবার উপরে গুণ করলে 7 বিয়োগ 7 দিয়ে যদি 7কে ভাগ করি 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4। তাহলে কত হবে 3/7 অংশ কাজ। তাহলে পুরুষ ও মহিলা মিলে রাস্তার কাজের কত অংশ কাজ করেছে 4/7 অংশ কাজ করেছে। আর কত অংশ কাজ বাকি আছে 3/7 অংশ কাজ বাকি আছে। দেখো পরবর্তী প্রশ্ন, রমার বয়স 9 বছর 8 মাস 23 দিন। রমার দিদি সোমার বয়স 12 বছর 3 মাস 16 দিন হলে রমা কত ছোট? তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে। আচ্ছা এই যে বয়স মাস দিনের যে বিয়োগগুলো এগুলো সঠিকভাবে সাজিয়ে আমাদের করতে হবে। মনে করো যদি নিচে বিয়োগ করার সময় নিচের যদি দিন সংখ্যা বড় হয় আর উপরে যদি ছোট হয় তাহলে 1 মাস ধার নিয়ে করতে হয়। তাহলে এবার দেখো বিয়োগ করার সময় আমরা দেখব নিচে যদি দিন সংখ্যা বড় আর ওপরে যদি দিন সংখ্যা ছোট হয় তাহলে পাশের ঘরের থেকে আমাকে 1 মাস সমান সমান আর কি 30 দিন আমাকে এখানে ধার নিতে হবে। সেমভাবেই মাসেও যদি ওপরেরটা ছোট হয় আর নিচে যদি বড় হয় 1 বছর সমান সমান 12 মাস আমাকে ধার নিতে হবে। এভাবে করতে হবে। তাহলে দেখো ওপরে 16 ছোট সংখ্যা নিচে 23, যেহেতু 16 থেকে 23কে আমরা বিয়োগ করতে পারি না তাহলে আমাকে 1 মাস এখান থেকে ধার নিতে হবে। তাহলে 3-এর থেকে অর্থাৎ 3 মাসের থেকে যদি আমি 1 মাস ধার নিয়ে এদিকে তাহলে 1 মাস সমান সমান কত দিন হবে 30 দিন। 30 দিন আমি এখানে যদি ধার নিই তাহলে এটা মোট করলে কত হয়ে যাবে 46। এবার 46-এর থেকে যদি আমি 23কে বিয়োগ করি তাহলে কত হবে 23 হবে, 23 দিন। এবার এই বিয়োগটা এখানে হয়ে গেল। এবার এইখান থেকে যে 1 মাস আমি এদিকে ধার নিয়ে নিয়েছি তাহলে এখানে কত পড়ে থাকলো বাকি 2 মাস পড়ে থাকলো। এবার বাকি 2 মাস যে পড়ে থাকলো এই 2-এর থেকে তো আমরা 8কে বিয়োগ করতে পারবো না। তাহলে এখানেও আমার কি 1 বছর সমান সমান 12 মাস আমাকে ধার নিতে হবে। তাহলে 2-এর সাথে যদি আমি আরও 12 মাস যদি নিই তাহলে কত হয়ে গেল 14 মাস টোটাল। এবার 14 মাসের থেকে যদি আমি 8 মাসকে বিয়োগ করি থাকবে হচ্ছে 6 মাস। এবার একইভাবে এখান থেকে যখন আমি 1 বছর এখানে ধার নিলাম অর্থাৎ 12 মাস যে ধার নিলাম তাহলে এখানে বাকি কতটুক পড়ে থাকলো 11 বছর পড়ে থাকলো। এবার 11 বছরের থেকে যদি 9 বছর আমি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 2 বছর, অর্থাৎ 2 বছর 6 মাস 23 দিন রমা ছোট। পরবর্তী প্রশ্ন, বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের লেস দরকার। তাহলে মোট কতটা দৈর্ঘ্যের লেস লাগবে? দেখো সমাধান, তাহলে কি করতে হবে মোট যোগ করতে হবে। তাহলে 3 মিটার 98 সেন্টিমিটার তার সাথে 2 মিটার 16 সেন্টিমিটার আমরা যোগ করব। তাহলে 8 আর 6 14 4 হাতের আছে 1, 9 আর 1 10 আর হাতের 1 11 1 হাতের আছে 1 3 2 5 আর 1 6। তাহলে 6 মিটার 14 সেন্টিমিটার। তাহলে মোট কতটা দৈর্ঘ্যের লেস লাগবে 6 মিটার 14 সেন্টিমিটার।
পরবর্তী প্রশ্ন দেখো, তিথি 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তাহলে কুল সমেত যদি ঝুড়ির ওজন 20 কিগ্রা 400 গ্রাম হয়, তার থেকে যদি আমি কুলের ওজনটা বাদ দিয়ে দিই তাহলে ঝুড়ির ওজন পড়ে থাকবে। তাহলে সমাধান 2 কিগ্রা 400 গ্রামের থেকে আমাকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি 0 0, 14 থেকে 7 যদি বাদ দিই, 7 হাতের 1 গিয়ে এখানে 0, বাদিকে 0 বসে না, তাহলে 700 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন কত? ঝুড়ির ওজন হচ্ছে 700 গ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো, 9855 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কী কী হবে, তাদের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে 9855 মধ্যে 8-এর যদি আমি স্থানীয় মান ধরি, 8-এর স্থানীয় মান কত হবে? একক, দশক, শতক, হাজার। অর্থাৎ 8-এর স্থানীয় মান হচ্ছে, 8-এর স্থানীয় মান কত হবে? 8, বাকি দুটি ঘরের জন্য 0, অর্থাৎ 800। এবার 8-এর প্রকৃত মান কত হবে? প্রকৃত মান যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে তার প্রকৃত মান, অর্থাৎ 8। এবার বলছে তাদের মধ্যে পার্থক্য কত? তাহলে পার্থক্য অর্থাৎ কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমি যদি 800 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে কত থাকবে? 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতের 1, 10-এর থেকে 1 বাদ দিলে 9, এখানে যাবে হাতের 1, 8-এর থেকে 1 বাদ দিলে 7, 792। তাহলে তাদের মধ্যে পার্থক্য কত হবে? 792। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর ক, গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ আমাদের বাড়িতে দিলেন। তাহলে তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? তাহলে মোট যে দুধ আছে তার থেকে যদি আমরা রাজুদের বাড়ির দুধ, আব্দুলদের বাড়ির দুধ ও প্রিয়াদের বাড়ির দুধ, এই 3টা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যতটুকু দুধ পড়ে থাকবে সেটাই গোপী মাসি আমাদের বাড়িতে দিয়ে গেলেন। তাহলে আগে মোট করতে হবে রাজুদের বাড়ি, আব্দুলদের বাড়ি ও প্রিয়াদের বাড়িতে কতটা দুধ দিয়েছেন। সমাধান, গোপী মাসি 3 বাড়ি মিলে মোট দুধ দিয়েছেন সবার প্রথম কার বাড়িতে দিয়েছেন? রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার। তারপর আব্দুলদের বাড়িতে দিয়েছে 1 লিটার 500 মিলিলিটার। তারপর প্রিয়াদের বাড়িতে দিয়েছে 900 মিলিলিটার। তাহলে এই 3টাকে আমার আগে যোগ করতে হবে। যোগ করে দেখি, 0, 5, 9 আর 5, 14, 15, 16, 16, 6 হাতের আছে 1, 3 লিটার 650 মিলিলিটার দুধ তিনি এই 3 বাড়ি মিলে দিয়েছেন। তাহলে আমাদের বাড়িতে কত দিয়েছেন? তাহলে আমাদের বাড়িতে দুধ দিয়েছেন, মোট দুধের থেকে কি করতে হবে? এই 3 জনের বাড়ির দুধের পরিমাণটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে মোট দুধ কত? 4 লিটার
750 মিলিলিটার। এর থেকে আমাকে 3 লিটার 650 মিলিলিটার বিয়োগ করতে হবে। এবার দেখি বিয়োগ করি। 0, 5-এর থেকে 5 বাদ দিলে 0, 7-এর থেকে 6 বাদ দিলে 1, আর 4-এর থেকে 3 বাদ দিলে 1। তাহলে 1 লিটার আর 100 মিলিলিটার। তাহলে আমাদের বাড়িতে কতটুকু দুধ দিয়েছেন? 1 লিটার 100 মিলিলিটার দুধ তিনি দিয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2 ঘন্টা 30 মিনিট যোগ 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড এবং 7 ঘন্টা 10 মিনিটকে যোগ করতে বলেছে। তাহলে যোগটা আমরা এখন সাজিয়ে নেব। দেখো আমরা এবার যোগটা সাজিয়ে নিলাম। এগুলো জায়গা ফাঁকা দেখে 0 বসিয়ে দেব। এবার যোগ করি। যেমন 8 যোগ করলে 2 সেকেন্ড, 8, 4, 5, 6, 7 আর 1 8, 88 মিনিট। 7, 5, 12, 13, 14 ঘন্টা। এবার দেখো 14 ঘন্টা 88 মিনিট 28 সেকেন্ড। আমরা যখনই দেখব সেকেন্ডের ঘরেও যদি দেখি যে 60-এর বেশি চলে গেছে, তাহলে সেটাকে 60 দিয়ে ভাগ করে আমাকে মিনিটে আর সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। সেমভাবে মিনিটও যদি 60 মিনিটের বেশি চলে যায়, তখন তাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা মিনিটে কনভার্ট করে নিতে হবে। এবার দেখো 14 ঘন্টা, এবার 88 মিনিটকে আমরা কি লিখতে পারি? 88 মিনিটকে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করে নিই, তাহলে কত হবে? 60 অক্ষে 60, 8, 2, তাহলে 1 ঘন্টা 28 মিনিট। তাহলে 88 মিনিটকে আমরা লিখতে পারি 1 ঘন্টা 28 মিনিট, আর তার সাথে হচ্ছে 28 সেকেন্ড। এবার তাহলে মোট তাহলে কত হলো? 14 ঘন্টা আর এদিকে 1 ঘন্টা, 15 ঘন্টা। 15 ঘন্টা 28 মিনিট 28 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, 2050 মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে মিনিট থেকে যদি ঘন্টায় যাই, আমাদের কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2050কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, কতবারে দেব? 3 বারে। 4 বারে 240 বেশি হয়ে যাবে, 3 বারে। 3, 6, 18, 180। 5, 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতের 1, 2-এর থেকে 2 বাদ দিলে 0। এবার 25 আছে, 0 কেটে নামাবো, 250। 60 দিয়ে যদি এখন 250কে যদি ভাগ করি, তাহলে কতবারে দেব? 4 বারে। 240, 0, 1, অর্থাৎ 34 ঘন্টা 10 মিনিট। পরবর্তী প্রশ্ন, 64 ও 16 এর উৎপাদকগুলি লেখো। এর মধ্যে সাধারণ উৎপাদকগুলি কি কি? এই সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? তাহলে 64 এর উৎপাদকগুলি কি কি? 64 এর উৎপাদকগুলি হলো, অর্থাৎ 64কে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 64কে যাবে না, 4 দিয়ে যাবে। আর কোন সংখ্যা দিয়ে যাবে? 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়ে যাবে। 8 8 64। 9 দিয়েও যাবে না, 10 দিয়েও হবে না, 11, 12, 13, 14 দিয়ে যাবে, 14 দিয়েও যাবে না। তাহলে আর কি দিয়ে যাবে? 16 দিয়ে যাবে, 15 দিয়েও যাবে না, 4 16 64, 16 দিয়ে যাবে। আর কি দিয়ে যাবে? 32 দিয়ে যাবে। আর কি দিয়ে যাবে? 64 দিয়ে যাবে। এবার 16 এর উৎপাদকগুলি কি কি? 16 এর উৎপাদকগুলি হচ্ছে 1, 2, আর কি 4, 8, আর কি দিয়ে যাবে? 16 দিয়ে যাবে। তাহলে যদি বলে এবার এদের দুজনের মধ্যে সাধারণ উৎপাদকগুলি কোনগুলি? সাধারণ উৎপাদক বলতে বোঝায় এই দুটি সংখ্যাকে, অর্থাৎ উভয় সংখ্যাকে যেই যেই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য করা যাবে। তাহলে 64 ও 16 এর সাধারণ উৎপাদক
সাধারণ উৎপাদকগুলি হলো 1, 2, তারপর 4, তারপর 8 আর 16। তাহলে সাধারণ উৎপাদক কাকে বলবো? উভয় সংখ্যাকে যেই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য যাবে সেটাই হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদকগুলি 64 আর 16 কি কি বেরোলো? 1, 2, 4, 8 এবং 16। তাহলে এই সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় উৎপাদক হলো 16। পরবর্তী দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। 10 থেকে 35 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কি কি? যে সকল সংখ্যার গুণনীয়ক 2 এর বেশি, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা সেই সংখ্যাটিকে বিভাজ্য যাবে, তাকে বলা হয় হচ্ছে যৌগিক সংখ্যা। যেরকম 4কে দেখো 1 দিয়েও যায়, 4 দিয়েও যায়, আবার 2 দিয়েও যায়। 6কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। 12কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। এবার 10 থেকে 35 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? 10 থেকে 35 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি হবে? 11, 13, তারপর 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17, 19, 23, আর কি হবে? 29, 31। এগুলো হচ্ছে 10 থেকে 35 পর্যন্ত মৌলিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, তুমি 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালা এবং 12 টাকা দামের 53টি বেল ফুলের মালা কিনলে, এতে তোমার কত টাকা খরচ হলো? খরচ হবার পরেও তোমার কাছে 189 টাকা থাকলো, তাহলে তোমার কাছে কত টাকা ছিল? তাহলে সবার প্রথম আমার দেখতে হবে যে আমি 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালাতে আমার কত টাকা খরচ হলো, 12 টাকা দামের 53টি বেলফুলের মালাতে আমার কত টাকা খরচ হলো। এই মোট খরচের সাথে যদি যেই টাকাটা আমার কাছে পড়েছিল সেই টাকাটাকে যদি যোগ করে দিই, তাহলে বেরিয়ে যাবে যে আমার কাছে মোট কত টাকা ছিল। তাহলে রজনীগন্ধার মালাতে কত টাকা খরচ হলো? রজনীগন্ধার মালায় খরচ হলো কত হবে? 15 টাকা করে 25টি মালা। তাহলে যদি আমরা 15 আর 25কে যদি গুণ করি, 5 25-এ 125-এর 5 হাতে থাকবে 12, 25 অক্ষে 25 আর 12 কত হয়? 37, 375 টাকা। এবার দেখতে হবে বেল ফুলের মালায় কত খরচ হলো। বেল ফুলের মালায় খরচ হলো 12 গুণ 53। 12 দিয়ে যদি 3 12 36-এর 6 হাতের আছে 3, 12 5 12 60 আর 3-এ 63 টাকা। তাহলে রজনীগন্ধার মালায় খরচ হয়েছে 375 টাকা, বেল ফুলের মালায় খরচ হয়েছে 636 টাকা, আর আমার কাছে এই দুটো খরচ করার পরে ছিল কত? 189 টাকা। তাহলে আমার যদি এই টাকাটা খরচ না হতো তাহলে আমার কাছে কত টাকা থাকতো? এই 189 টাকা, 375 টাকা আর 636 টাকাকে যোগ করলেই বেরিয়ে যাবে যে আমার কাছে কত টাকা ছিল। তাহলে আমার কাছে মোট টাকা ছিল সমান সমান 189 যোগ 375 যোগ 636। তাহলে যোগ করে পাবো
1200 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা ছিল? তাহলে আমার কাছে ছিল প্রথমে 1200 টাকা। দেখো পরবর্তী প্রশ্ন 6 ক, একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের দুটি বিপরীত বাহু দৈর্ঘ্যে সমান, অপর দুটি বিপরীত বাহু এগুলির তুলনায় দৈর্ঘ্যে ছোট কিন্তু তারাও সমান, একে কি বলে? এমন একটি চিত্র এঁকে দেখাও এবং শীর্ষবিন্দু 4টির নাম দাও। তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রে দুটি বিপরীত বাহু সমান বলতে আমরা যদি এই একটা বাহু, এই একটা বাহু, এরা পরস্পর বিপরীত বাহু কিন্তু দৈর্ঘ্যে সমান, এবং অপর দুটি বাহু এগুলিও এদের তুলনায় একটু ছোট কিন্তু এরাও সমান। তাহলে দেখো এই যে বিপরীত অন্য দুটি বাহু, এরাও কিন্তু এদের থেকে ছোট কিন্তু এরাও কিন্তু পরস্পর সমান, বিপরীত বাহু কিন্তু পরস্পর সমান বাহু। এবার এই যে চিত্রটা, একে আমরা কি বলি? এই চিত্রটিকে আমরা বলি হচ্ছে আয়তক্ষেত্র। এবার বলছে এমন একটি চিত্র এঁকে দেখো, আমরা চিত্র আঁকলাম, একে কি বলে? আয়তক্ষেত্র বলে। এবার শীর্ষবিন্দু 4টির নাম দাও। তাহলে শীর্ষবিন্দু 4টির নাম দিলাম এ, বি, সি ও ডি। এবার দেখো পরবর্তী প্রশ্ন, নিচের চিত্রে 10টি বর্গক্ষেত্র আছে, প্রতিটির বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে হলে এই চিত্রটির পরিসীমা কত হবে? পরিসীমা মানে জানি আমরা প্রত্যেকটা বাহুর কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। আর বর্গক্ষেত্রের আমাদের যে পরিসীমা বের করার সূত্রটা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। এবার দেখো প্রত্যেকটা যদি বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে হয়, তাহলে এটা 1, এখানেও 1, 1, 1, 1 করে সবগুলো হবে। এবার বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তার মানে এটাও 1 হবে, এটা 1 হলে এটাও 1 হবে, তাহলে নিচেও সেমভাবে 1, 1 করে যাবে। এবার এই বাহু সমান সমান এই বাহুও সমান হবে, তাহলে এটাও 1 হবে। তাহলে সম্পূর্ণটাকে যদি আমি পরিসীমা বের করি, সম্পূর্ণটার যদি পরিসীমা বের করি, তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল মোট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দৈর্ঘ্য বের হয়ে গেল হচ্ছে 10 সেমি। আর প্রস্থ কত? 1। তাহলে এটা একটা সম্পূর্ণ কি তৈরি হয়ে গেল? আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। এবার এর যদি টোটাল যদি পরিসীমা আমি বের করি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত? 1। তাহলে 2 গুণ 10 আর 1 11 সমান সমান 22 সেমি। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? শীর্ষবিন্দুর নাম ও বাহুর দৈর্ঘ্য সহ একটি চিত্র আঁকো। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। দেখো এই যে ত্রিভুজটা, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার করে। তাহলে যেই ত্রিভুজের 3টি বাহুই সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এরা পরস্পর কি সবাই সমান বাহু। তাহলে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এবার শীর্ষবিন্দুগুলির নাম কি কি? এ, বি এবং সি। পরবর্তী প্রশ্ন, কোনো সমতলিকের চিত্রের 4 ধারের যোগফলকে কি বলা হয়? 4 ধারের যোগফলকে বলা হয় হচ্ছে পরিসীমা। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকের অঙ্কগুলি আশা করি তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেক ভালো সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।